শুরু করলাম। আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো প্রথমে আমরা আজকে পরিপাক নিয়ে আলোচনা করব। সো তোমাদের একটু সময় দিচ্ছি, 2-1 মিনিট সময় দিচ্ছি। তোমরা একটু সবাই তোমার যারা ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও। আমি একটু ওয়েট করব। সো আমি শুরু করে দিতে পারি। আমার মনে হয় মোটামুটি সবকিছু ওকে আছে বোধহয়, সম্ভবত যতটুকু জানতে পারলাম। তো চলো আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিপাক। পরিপাক জিনিসটা কি সেটা একটু দেখে নিই। পরিপাক বলতে আমরা ডাইজেশন যে জিনিস সেটার একটা অংশ, হজম। ধরো আমাদের কোনো জটিল জিনিস, জটিল যে খাদ্য বস্তুগুলা খাই, জটিল খাদ্যবস্তু যদি আমাদের সরল আমাদের বডির অ্যাবজর্বেবল অবস্থায় চলে যায়, সহজ কথা, জটিল খাদ্যবস্তু কিসে পরিণত হবে? সরল খাদ্যবস্তুতে পরিণত হইতে হবে। এবং তাদের অবস্থাটা কেমন থাকবে? তারা আমাদের যে দেহের কোষ আছে তার শোষণ উপযোগী হবে। সাধারণত জটিল খাদ্যবস্তু সরল খাদ্যবস্তুতে পরিণত হওয়ার জন্য কিছু কিছু জিনিসের সহযোগিতা লাগে। সহযোগিতা কি কি জিনিসের সহযোগিতা লাগে? একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এনজাইম। এনজাইম এবং অপর একটা জিনিস যেটাও হেল্প করে সেটাকে আমরা বলি হরমোন। এনজাইম এবং হরমোন। তাহলে আমরা সহজ কথায় যদি বলতে পারি যে জটিল খাদ্যবস্তু হরমোন এবং এনজাইমের সহযোগিতায় সরল খাদ্যবস্তুতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটাকেই আমরা বলি পরিপাক। অবশ্যই সেই সরল খাদ্যবস্তুটা কি হতে হবে? আমাদের কোষের শোষণ উপযোগী হতে হবে। তো তাহলে আমরা চলো আমাদের যে খাদ্য বস্তুগুলো আছে, যে প্রধান সুষম খাদ্য উপাদানগুলো কি কি সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমেই আমরা একটু লিখি। দেখো আমাদের যে খাদ্য উপাদান বলি আমরা, আমাদের প্রধান পুষ্টি উপাদান বা খাদ্যের উপাদান বলতে আমরা বুঝি 6টি জিনিসকে। কয়টা? 6টা জিনিসকে বলা হয় এসেনশিয়াল আমাদের বডির খাদ্য উপাদানের জন্য। এই 6টা জিনিসকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখো আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, সেটা তাহলে আমরা কি কি পাবো? আমরা প্রথমে পাবো হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাদ্য পাবো। নাম্বার 1-এ শর্করা পাবো। নাম্বার 2-তে আমরা পাবো হচ্ছে আমিষ বা প্রোটিন। আমিষ বা প্রোটিন। নাম্বার 3-তে পাবো ফ্যাট বা চর্বি। নাম্বার 4-এ পাবো ভিটামিন। এছাড়া আছে খনিজ লবণ এবং পানি। এই 6টা খাদ্য উপাদানের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বডি বা আমাদের বডির স্ট্রাকচার গুলো সেগুলো মেইনটেইন হয়, তৈরি হয়। সহজ কথা, আমাদের বেঁচে থাকার জন্য এই 6টা খাদ্য উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এই 6টা খাদ্য উপাদানকে আবার আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। 2টা কি? এর মধ্যে প্রথম স্টেজে যে 3টা খাদ্য উপাদান দেখতেছি এগুলো হচ্ছে জটিল খাদ্য বলা হয়। এগুলোকে কি বলা হয়? জটিল খাদ্য। এগুলোকে জটিল খাদ্য বলার কারণ আমরা বা আমাদের বডি সরাসরি এই খাদ্যগুলো হজম করতে পারে না। শর্করা, প্রোটিন এবং চর্বি আমাদের বডিকে হজম করার জন্য সিম্পল ফর্মে পরিণত হইতে হয়। অন্যদিকে ভিটামিন, খনিজ লবণ, পানি, এই যে 3টা আমরা দেখতেছি, এই 3টার বৈশিষ্ট্য, এরা কিন্তু অন্য ধরনের, এদের ডাইজেশন অ্যাবজর্পশন লাগে না, অর্থাৎ সরাসরি বডি অ্যাবজর্ব করতে পারে। সরাসরি বডি কি করতে পারে? এই খাদ্য উপাদানগুলো গ্রহণ করতে পারে। এইটা হচ্ছে এইখানকার একটা স্পেশালিটি এই 2 টাইপের খাদ্য উপাদানের মধ্যে। এখন দেখো আমরা এই খাদ্য উপাদানগুলোকে যদি একটু খেয়াল করে শর্করা জাতীয়টা নিয়ে একটু কথা বলি। শর্করা জাতীয় খাদ্য উপাদানটা যদি আমরা ভাঙার জন্য কি লাগে? আমি আগেই বলছি যে জটিল খাদ্যবস্তু ভাঙতে আমাদের এনজাইমের সহযোগিতা লাগবে। তো শর্করা জাতীয় খাদ্যবস্তু ভাঙতে আমাদের যে এনজাইম গুলো লাগে সেগুলোকে বলি আমরা অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম। কেন এটাকে অ্যামাইলোলাইটিক বলি? এখানে একটু খেয়াল করে দেখো, লাইটিক মানে লাইসিস থেকে আসছে। লাইটিক শব্দের অর্থ হচ্ছে ভাঙন। লাইটিক শব্দের অর্থ কি? ভাঙন। আর অ্যামাইলো যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি,
অ্যামাইলো বলতে বোঝায় মেইনলি অ্যামাইলোজকে। অ্যামাইলো বলতে বোঝায় অ্যামাইলোজ। কি বললাম? অ্যামাইলোজ। এখন অ্যামাইলোজ থেকে অ্যামাইলো শব্দটা আসার কারণ অ্যামাইলোজ একটা শর্করা, অর্থাৎ এখানে অ্যামাইলো দ্বারা প্রধানত ব্যবহৃত হয় শর্করা অর্থে। তাহলে আমরা বলতে পারি অ্যামাইলোজ মানে কি, এটা একটা শর্করা। আর লাইটিক মানে ভাঙনকারী। তাইলে যে শর্করা ভাঙে তাকে আমরা বলি অ্যামাইলোলাইটিক। আর যে এনজাইম শর্করা ভাঙার কাজ করে সেই এনজাইম গুলোকে আমরা বলি অ্যামাইলোলাইটিক এনজাইম। আমাদের বিভিন্ন ধরনের অ্যামাইলোলাইটিক এনজাইম রয়েছে। সো সেই অ্যামাইলোলাইটিক এনজাইম গুলোর নাম আমরা একটু আলোচনা করব। সো আমি একটু পরে সেটা নিয়ে কথাবার্তা বলতেছি। তো দেখো, আমাদের এই যে অ্যামাইলোলাইটিক এনজাইম গুলো ব্যবহারের পরে শর্করা জাতীয় খাদ্য কিসে পরিণত হবে? এইগুলো একটা সিম্পল ফর্ম গ্লুকোজ অথবা ফ্রুক্টোজে পরিণত হবে। কিসে? গ্লুকোজ অথবা ফ্রুক্টোজে পরিণত হবে। এই জায়গায় মাথায় রাখতে হবে শর্করাও কিন্তু আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। শর্করাটার মধ্যে একটা হচ্ছে গাঠনিক টাইপের শর্করা, আর আরেকটা হচ্ছে আমরা বলি সঞ্চয়ী শর্করা। কি বললাম? একটা হচ্ছে গাঠনিক শর্করা আর আরেকটা হচ্ছে সঞ্চয়ী শর্করা। এই যে গাঠনিক শর্করাটা যদি একটু লক্ষ্য করি, গাঠনিক শর্করা বলতে কোনটাকে বোঝায়? এইটা কিন্তু প্রাণী দেহে কোনো গাঠনিক শর্করা নাই। কারণ আমরা জানি মানুষের বডি স্ট্রাকচারে কোনো ধরনের শর্করার প্রয়োজন হয় না, স্পেশালি গাঠনিক শর্করা আমাদের বডিতে ওইভাবে প্রয়োজন হয় না। গাঠনিক শর্করার মধ্যে যদি আমরা একটু খেয়াল করে দেখি, উদ্ভিদে এটা খুব বেশি পাওয়া যায়। উদ্ভিদে যে গাঠনিক শর্করাটা পাওয়া যায় সেটা আমাদের কাছে খুব কমন একটা জিনিস নাম করছে, এটা কি? সেলুলোজ। সেলুলোজ। এই জন্য আমরা বলতে পারি উদ্ভিদের গাঠনিক উপাদানকে কি বলি আমরা? সেলুলোজ। অন্যদিকে যে সঞ্চয় উপাদানটা রয়েছে, সঞ্চয় উপাদান দুই টাইপের। কয় টাইপের? দুই টাইপের। একটা হচ্ছে প্রাণী দেহে আর একটা উদ্ভিদ দেহে। প্রাণী দেহে যে সঞ্চয় উপাদানটা থাকে সেটাকে আমরা বলি মোটামুটি গ্লুকোজটা সঞ্চয় হয়ে কিসে পরিণত হয়? গ্লাইকোজেনে পরিণত হয়। গ্লুকোজটা সঞ্চিত হয়ে কিসে পরিণত হবে? গ্লাইকোজেনে পরিণত হবে। অন্যদিকে উদ্ভিদ দেহের ক্ষেত্রে যদি বলি সঞ্চয় উপাদান কি থাকে, উদ্ভিদ দেহের ক্ষেত্রে সঞ্চয় উপাদান হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে স্টার্চ। অর্থাৎ স্টার্চ উদ্ভিদের সঞ্চয় উপাদান আর সেলুলোজ উদ্ভিদের গাঠনিক উপাদান। অন্যদিকে প্রাণী দেহে সঞ্চিত ভাবে শর্করা কি হিসাবে থাকে? গ্লাইকোজেন হিসাবে থাকে। এখন এখান থেকে একটু আমরা জেনে নিব এই গ্লাইকোজেনটা, প্রাণী নিয়ে যেহেতু আমাদের আলোচনা, এই গ্লাইকোজেনটা কোথায় কোথায় জমা থাকে। প্রাণী দেহের ক্ষেত্রে গ্লাইকোজেনটা আমরা যদি একটু লক্ষ্য করি, এটা আমরা দুইটা জায়গায় মিলি জমা থাকে। একটা হচ্ছে আমাদের লিভার বা যকৃত, আর আরেকটা হচ্ছে আমাদের পেশি। লিভার বা যকৃত আর একটা হচ্ছে পেশি। তাহলে আমরা দুইটা জায়গায় শর্করা পাচ্ছি, একটা লিভার বা যকৃত আর একটা পেশি। এই দুই জায়গায় শর্করার মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কেমন? যদি একটু খেয়াল করে দেখো, আমাদের যকৃতে যে শর্করাটা থাকে এই শর্করা সহজেই ভাঙতে পারে। ধরো তুমি বেশ কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় রইছো, হয়তো অনেকদিন না খেয়ে আসো, তাহলে কিন্তু লিভার থেকে তখন এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে কনভার্ট করবে। কি বললাম? এই গ্লাইকোজেনটা লিভার থেকে ভেঙে তখন সেটা গ্লুকোজে কনভার্ট হবে। সো তখন কিন্তু এই গ্লাইকোজেনটা ভেঙে যায়। কিন্তু আমাদের পেশির যে গ্লাইকোজেনটা থাকে এটা অত সহজে ভাঙে না। যদি তুমি অনেক দিন না খেয়ে থাকো, দেখা যাচ্ছে যে এক সপ্তাহ বেশি, তখন দেখা যায় যে আমাদের পেশিতে যে গ্লাইকোজেন জমা থাকে সেইটা ভাঙতে শুরু করে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে তুলনামূলকভাবে পেশির যে গ্লাইকোজেন এটা সহজে ভাঙে না, কিন্তু আমাদের লিভার বা যকৃতের গ্লাইকোজেন আমরা যদি বেশ কিছুক্ষণ ধরে ক্ষুধামন্দায় থাকি বা না খেয়ে থাকি তখন এইটা কিন্তু ভাঙতে শুরু করে। তো মোটামুটি আমরা গ্লুকোজ নিয়ে বা শর্করা নিয়ে আমাদের বেসিক যতটুকু বলার দরকার ছিল এই অংশে আমরা এখানে শেষ করলাম। এবার চলো আমাদের দ্বিতীয় যে খাদ্য উপাদান ছিল সেটা কি ছিল? সেটা হচ্ছে প্রোটিন বা আমিষ। প্রোটিন বা আমিষ। আমিষ জাতীয় খাদ্যকে আমরা ইংরেজিতে কি বলি? এটাকে কিন্তু আমরা বলি প্রোটিন। প্রোটিন। তাহলে আমিষ জাতীয় খাদ্য এইটা নরমালি যদি আমার ভাঙতে যে এনজাইম ব্যবহৃত হয় সেই এনজাইমকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম কেন বলতেছি? প্রোটিও মানে প্রোটিন, প্রোটিও মানে প্রোটিন, আর লাইটিক মানে ভাঙন। যেহেতু এটা প্রোটিন ভাঙতেছে এই জন্য এই এনজাইমকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। এবং এই প্রোটিনটা মোটামুটি একটা কমপ্লেক্স ফর্ম, এবং এই প্রোটিন ভাঙার পরে যে ক্ষুদ্রতম উপাদানে পরিণত হয় সেটাকে আমরা বলি কি? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড।
তাহলে আমরা এক কথায় বলতে পারি যে প্রোটিন বা আমিষের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অন্যদিকে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করার ক্ষুদ্রতম একক হচ্ছে গ্লুকোজ। তাহলে আমরা মোটামুটি প্রোটিন নিয়েও একটু জানলাম। এই প্রোটিনের কাজ কি? প্রোটিন কিন্তু মেইনলি আমাদের বডি স্ট্রাকচার গঠন করে, আমাদের বডির গাঠনিক যে বিষয়গুলো সেইটা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোটিন বা আমিষ। আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন আছে, তোমরা নিশ্চয়ই জানো আমাদের বডিতে, এবং কিছু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে যেইগুলো দ্বারা কিন্তু আমাদের প্রোটিন গঠিত হয়। তোমাদের একটা কথা জানাই রেখি যে প্রোটিনের মধ্যে অনেক অ্যামিনো অ্যাসিড থাকে না, এর মধ্যে একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান, এর মধ্যে একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান। এই অ্যামিনো অ্যাসিডটার একটা বিশেষ গুরুত্ব আছে। প্রোটিন জাতীয় খাবার খাইলে আমাদের বডিতে কিছু ইফেক্ট দেখা যেতে পারে। কি ধরনের ইফেক্ট? মনে করো তুমি একটা জিনিস খেয়াল করছো যে আমরা খাবার খাওয়ার পরে আমাদের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসে। এটা কেন আসে? কারণ আমরা যখন প্রোটিন জাতীয় খাবারটা খাই, কি বললাম, প্রোটিন জাতীয় খাবার খাই, তো তখন কিছু কিছু প্রোটিনের ক্ষেত্রে এই ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে। এই ট্রিপ্টোফ্যানটা কিন্তু আমাদের বডিতে ঘুম আসতে সহযোগিতা করে। কেমনে সহযোগিতা করে? যখন এই ট্রিপ্টোফ্যানটা আমাদের বডিতে আসে, এই ট্রিপ্টোফ্যানের সহযোগিতায় আমাদের সেরোটোনিন খরিত হয়। এই ট্রিপ্টোফ্যানের সহযোগিতায় সেরোটোনিন খরিত হয় এবং সেই সেরোটোনিন পরবর্তীতে আমাদের মেলাটোনিন ক্ষরণ করে। সেরোটোনিন থেকে পরবর্তীতে মেলাটোনিন ক্ষরণ করে। আর তোমরা নিশ্চয়ই জানো মেলাটোনিন এমন একটা হরমোন যেটা কি করে? ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে। ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে। তো সুতরাং কেউ যদি প্রোটিন জাতীয় খাবার বেশি খায় এবং সেই প্রোটিনে যদি এই ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে কিন্তু খাবার খাওয়ার পরে তার ঘুম আসার সম্ভাবনা খুবই বেশি। এবং নরমালি আমাদের যে খাদ্য অভ্যাস সেখানে কিন্তু প্রোটিনে ট্রিপ্টোফ্যান থাকে, যার জন্য দেখবা যে আমরা খাবার খাওয়ার পর পর একটা ঘুম ঘুম ভাব আসে। তাহলে মোটামুটি আমরা এখান থেকে জানলাম। এবার আমাদের যেটা হচ্ছে স্নেহ, স্নেহ দ্রব্য, যেটা স্নেহকে আমরা কি বলি? স্নেহকে বেশ কয়েকটা নাম বলি। একটা হচ্ছে স্নেহ বা চর্বি। এই যে স্নেহ বা চর্বি, এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে লিপিড। সুতরাং এই লিপিড ভাঙতে যে এনজাইম ব্যবহৃত হয় সেই এনজাইমকে আমরা বলি লাইপোলাইটিক এনজাইম। কি এনজাইম বলি? লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইম। যেহেতু এরা আমাদের লিপিড ভাঙতে ব্যবহৃত হয়, এজন্য এই এনজাইমের নাম হচ্ছে লাইপোলাইটিক। লাইপো মানে লিপিড আর লাইটিক মানে ভাঙন, অর্থাৎ এরা লিপিড ভাঙে। তো স্নেহ বা চর্বি জাতীয় পদার্থের ক্ষুদ্রতম একক কি? এটা কমপ্লেক্স ফর্ম থেকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এজন্য আমরা বলতে পারি যে স্নেহ জাতীয় পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে আমরা তিনটা যে কমপ্লেক্স ফর্ম ছিল আমাদের বডিতে বা আমরা যে খাদ্য অভ্যাসে, খাদ্য উপাদানে, সেই তিনটা সম্পর্কে আমরা একদম সংক্ষেপে কিছু কথা জানলাম। এবার আমরা বাকি যে তিনটা জিনিস ছিল যেটা আমাদের বডিতে সরাসরি অ্যাবজর্ব হয়। সরাসরি অ্যাবজর্ব হওয়ার মধ্যে কি কি ছিল? প্রথমে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিনকে কিন্তু আমাদের বডির আর ভাঙা লাগে না, এটা সরাসরি বডিতে অ্যাবজর্ব হইতে পারে। ভিটামিনের ক্ষেত্রে একটু মাথায় রাখবা, আমরা যে ধরনের ভিটামিনগুলো আমাদের বডির জন্য প্রয়োজন সেটাকে দুইটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। কি বললাম? চর্বিতে দ্রবণীয় বা ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাট দ্রবণীয় ভিটামিন। আর আরেকটা টাইপের আছে, সেটাকে বলি আমরা ওয়াটার সলিউবল ভিটামিন। কি বলতেছি? ওয়াটার সলিউবল ভিটামিন, অর্থাৎ এরা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তো এই টাইপটা যদি আমরা একটু করি, লক্ষ্য করব যে ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলোর মধ্যে কি কি রয়েছে? এগুলোর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আমরা সংক্ষেপে বলতে পারি অ্যাডেক। কি বলতে পারি সংক্ষেপে? অ্যাডেক। তাহলে অ্যাডেক দেখে আমরা মনে রাখবো এরা হচ্ছে সবাই ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। অন্যদিকে ওয়াটার সলিউবল বা পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে কি রয়েছে? পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আমাদের রয়েছে ভিটামিন বি এবং ভিটামিন সি। ভিটামিন বি এবং ভিটামিন সি, এরা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তো এখন আমরা যে জিনিসটা জানবো, এই যে ভিটামিনগুলোর কথা আমরা পড়লাম, এগুলোর নামগুলো একটু জানতে হবে। প্রত্যেকটা ভিটামিনের একটা আলাদা আলাদা নাম আছে। কেমন? যেমন দেখো আমাদের এখানে যে ভিটামিন এ থাকে, এটার একটা নাম হচ্ছে রেটিনল।
ভিটামিন এ এর নাম কি? রেটিনল, মাথায় রেখো। ভিটামিন ডি এখানে যেটা দেখতে পাচ্ছ এইটার নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি যেটা দেখতে পাচ্ছ এটার নাম ক্যালসিফেরল। কি বলতেছি? ক্যালসিফেরল, মাথায় রেখো। তাহলে আমরা কি জানলাম? ভিটামিন এ এর নাম হচ্ছে রেটিনল এবং ভিটামিন ডি এর নাম ক্যালসিফেরল। এটার নাম কেন রেটিনল হলো বলো তো? বিকজ আমাদের এই যে রেটিনার সাথে একটা সম্পর্ক রয়েছে, এই জন্য কিন্তু মেইনলি এইটার নাম হইছে রেটিনল। আবারও বলি, রেটিনা মানে কি বলো তো? চোখ। রেটিনা মানে কি? চোখ। আচ্ছা, বলতে পারবা চোখের সাথে কেন এই রেটিনল নামটা আসলো? কারণ রেটিনায় আমাদের ভিটামিন এ এর অভাবে কি হয় বলতো? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। আর যেহেতু রাতকানা রোগ হইলে আমাদের রেটিনার উপর প্রভাব পড়ে, ওই সেখান থেকে অনেকটা নামটা এরকম রাখা যে রেটিনল। আর নেক্সট কি? ভিটামিন ডি টা হচ্ছে কি? ক্যালসিফেরল। এটার কিন্তু পূর্ণাঙ্গ নামটা আরো বড়, যদিও এখানে খুব সংক্ষিপ্ত নামটা দেয়া আছে। আমি আবারও বলছি, এখানে খুব আচ্ছা, ব্লাড দেখা যাচ্ছে, আমি একটু ওয়েট করতেছি, ঠিক আছে? ব্লাড ঠিক আছে, ঠিক আছে, ওকে। একটু ব্লার হইলে তোমরা একটু বলো আমাকে, ঠিক আছে? কারণ আমি তো এখান থেকে ক্লাস নিচ্ছি, আমি ঠিক মতো দেখতে পারবো না, একটু বলো আমাকে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমি যেটা বলছিলাম যে এখানে কি ডি এর নামটা কি? ক্যালসিফেরল। আর তারপরে কি ছিল? তারপরে ছিল ই। তারপরে যে ভিটামিনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি? ই। ই কে আমরা বলি টোকোফেরল। ই কে বলি কি? টোকোফেরল। টোকোফেরল। আর এখানে যে ভিটামিন কে টা আছে সেইটার যে সায়েন্টিফিক নেম সেটাকে আমরা বলি ফিলোকুইনন। 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 তাহলে আমরা মোটামুটি আমাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলোর নাম জেনে নিলাম। একটা হচ্ছে রেটিনল, ভিটামিন এ, ভিটামিন ডি এর নাম হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন ই হচ্ছে টোকোফেরল এবং কে? ফিলোকুইনন। এখানে একটা জিনিস জেনে রাখো, এই যে ক্যালসিফেরল এটার পূর্ণাঙ্গ নাম হচ্ছে 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল। কি বললাম? 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর পূর্ণাঙ্গ নাম। কিন্তু তোমাদের শুধুমাত্র ক্যালসিফেরল নামটাই মনে রাখলেই হবে। এখানে একটা জিনিস মনে রাখবা, পরবর্তীতে আমাদের পড়ায় কাজে লাগবে, যে ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামের একটা সম্পর্ক আছে, হাড্ডি গুড্ডির সম্পর্ক আছে। এবং এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের কি রোগ হয়? হাড্ডি গুড্ডির বিভিন্ন রোগ হইতে পারে, রিকেটস রোগ হইতে পারে। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। তাহলে এখানে চলো আমরা এটা জানলাম। এবার আমাদের এখানে একটু আমরা ভিটামিন বি আর সি নিয়ে কথা বলি। বি এর অনেকগুলো ভ্যারিয়েশন আছে, তার মধ্যে আমরা দুইটা মোটামুটি আমাদের মনে রাখলেই চলবে। বি এর মধ্যে একটা হচ্ছে বি ওয়ান। কি নাম? বি ওয়ান। বি ওয়ান কে আমরা বলি থায়ামিন। বি ওয়ান কে বলা হয় থায়ামিন। আরেকটা কি আছে? বি টু। বি টু। বি টু কে কি বলা হয়? বি টু কে বলা হয় রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন, ঠিক আছে? সো তাহলে আমরা এই দুটো মোটামুটি মনে রাখবো। বি1 কে বলি থায়ামিন এবং ভিটামিন বি2 কে বলা হয় রিবোফ্লাভিন। ভিটামিন বি কে কিন্তু বি কমপ্লেক্স বলা হয়, কারণ ভিটামিন বি এর কিন্তু বেশ কয়েকটা প্রকারভেদ একত্র একটা ব্যাপার আছে, এইজন্য একে আমরা বলি কি? ভিটামিন বি কমপ্লেক্স। নেক্সট কি? ভিটামিন সি। এই নামটার সাথে তোমরা অনেকেই পরিচিত। ভিটামিন সি কে আমরা বলি কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। এবার চলো আমরা একটু আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ দুই একটা জিনিস সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যেমন আমরা তিনটা জিনিস আমাদের এখান থেকে জানতে হবে, যে এই ভিটামিনগুলোর অভাবে কোনটার অভাবে কি রোগ হতে পারে সেইটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আমাদের প্রয়োজন আছে। যেমন দেখো, ভিটামিন এ এর কথা যদি বলি, ভিটামিন এ এর অভাবে কি হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হবে, এটা সবাই জানো। নেক্সট কি? ভিটামিন ডি এর অভাবে কি হবে? বাচ্চাদের জন্য কি হবে? রিকেটস রোগ হয়। এটা কাদের জন্য? বাচ্চাদের জন্য হবে রিকেটস রোগ। কিসের অভাব হইলে? ভিটামিন ডি এর অভাব হইলে। যদি বয়স্ক মানুষের ক্ষেত্রে হয় বা অ্যাডাল্টদের হয় সেক্ষেত্রে কি হবে? অস্টিওম্যালেশিয়া হবে ভিটামিন ডি এর অভাব হলে। আর এখানে আরেকটা জিনিস জেনে রাখবা, সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে কি হইতে পারে। ভিটামিন সি এর অভাব হইলে আমাদের যে রোগটা হয় সেটাকে বলি আমরা স্কারভি। কি বললাম? স্কারভি। তাহলে আমরা যদি এখান থেকে এই তিনটা জিনিস জানি এইগুলোর অভাবে, তাহলে আমাদের জন্য এনাফ। তো চলো আমরা পরবর্তী অংশে চলে যাই।
আচ্ছা, আরেকটা কথা আমাদের বলা হয় নাই, এই যে ভিটামিন কে এর একটা কাজ আছে কিন্তু। ভিটামিন কে কি করে? এটা রক্ত জমাট বাঁধায়। কি করে? এটা রক্ত, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমাদের ভিটামিন কে এখানে আমাদের রক্ত জমাট বাঁধার সাথে একটা হেল্পফুল কাজ করে। তো যাই হোক, মোটামুটি আমাদের এই জায়গাটা এখান থেকে শেষ। এখন আমরা কি যাব আমাদের পরবর্তী স্টেজ, সেটা হচ্ছে কি মিনারেলস বা খনিজ লবণ। মিনারেলস বা খনিজ লবণ কি? মিনারেলস বা খনিজ লবণের এখানে খেয়াল রাখবা, আমাদের বডিতে অসংখ্য মিনারেলস প্রয়োজন হয়, সব সময় মিনারেলস প্রয়োজন হয়। এই মিনারেলস গুলোর মধ্যেও বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন দেখো, আমাদের খুব কমন কিছু খনিজ লবণ গুলা কি একটু জানবা। খুব কমন কিছু খনিজ লবণের মধ্যে হচ্ছে আয়রন আছে। কি আছে? আয়রন আছে, কপার আছে। এছাড়া আমাদের মোটামুটি আমরা আরো পাবো ক্যালসিয়াম পাইতে পারি, সোডিয়াম। এরাই মেইনলি আমাদের বডির প্রধান খনিজ লবণ। এছাড়া আরো খনিজ লবণ আছে, যেমন পটাশিয়াম আয়নও কিন্তু আমাদের একটা খনিজ লবণের মধ্যে পড়ে। এই খনিজ লবণগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ খনিজ লবণ কোনটি? সব থেকে গুরুত্বপূর্ণ খনিজ লবণ কোনটি? এরকম প্রশ্ন অনেক সময় হয়। এই খনিজ লবণগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ খনিজ লবণ হচ্ছে আয়রন। সব থেকে গুরুত্বপূর্ণ। কেন আয়রন সব থেকে গুরুত্বপূর্ণ খনিজ লবণ? কারণ হিমোগ্লোবিন তৈরিতে আয়রন ব্যবহৃত হয়। হিমোগ্লোবিন তৈরিতে আয়রন ব্যবহৃত হয়। সুতরাং আমাদের লোহিত রক্তকণিকাতে তৈরি করতে গেলেও কিন্তু আমাদের আয়রনের প্রয়োজন, অত্যাবশ্যকীয়। এই জন্য এটাকে বলা হয় আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ খনিজ লবণ। এছাড়া আমাদের কিছু খনিজ লবণ আছে যেগুলো যকৃতে সঞ্চিত থাকে। কই সঞ্চিত থাকে? যকৃতে স্টোরেজ হিসাবে থাকে, জমা থাকে। যকৃতে দুইটা খনিজ লবণ জমা থাকে। কয়টা? দুইটা। তো সেই দুইটার নাম কি একটু আমাদের জানতে হবে, যদিও আমরা অনেক সময় এগুলো পড়ি না। যকৃতে আমাদের দুইটা খনিজ লবণ জমা থাকে। একটা হচ্ছে আমাদের এই যে আয়রন, এবং অপর আর একটা যেটা, সেটা হচ্ছে আমাদের কপার বা তামা। তাইলে দুইটা খনিজ লবণ কি কি? একটা আয়রন আর আরেকটা হচ্ছে কপার। এই দুইটা আমাদের স্টোরেজ হিসাবে থাকে। এইখানে দেখো আরেকটা খনিজ লবণের কথা আমাদের না বললেই না, ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খনিজ লবণ। এইটার যে কাজ, সেটা হচ্ছে আমাদের হাড্ডি এবং দাঁতের গঠনে এটা সাহায্য করে। হাড্ডি ও দাঁতের গঠনে সাহায্য করে। বললাম হাড্ডি ও দাঁতের গঠনে সাহায্য করে ক্যালসিয়াম 2+ আয়ন। এবার একটু দেখি সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়নটা কি? সোডিয়াম আয়নটা আমাদের এটা কই পাওয়া যায়? আমাদের বডির দুই ধরনের তরল পদার্থ আমরা জানি। একটা হচ্ছে কি? একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। এক্সট্রা সেলুলার ফ্লুইডটা কি? এক্সট্রা সেলুলার হচ্ছে যেটা আমাদের কোষের বাইরে থাকে, যেটা কোষের বাইরে থাকে। আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে যেই তরলটা কোষের ভিতরে থাকে, তাকে বলি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তো আমাদের এই সোডিয়াম আয়নটা এক্সট্রা সেলুলার ফ্লুইডে বেশি থাকে। সোডিয়াম আয়নটা কই থাকে? এই এক্সট্রা সেলুলার ফ্লুইডে কিন্তু আমরা সোডিয়াম আয়নটা পাই। এবার আসি পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়নের সাথে একটা বিষয় আছে, অতিরিক্ত পটাশিয়াম আয়নের কারণে কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাইতে পারে। তাহলে পটাশিয়াম আয়নের প্রভাবে কি হইতে পারে? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। আমরা প্রত্যেকটা জায়গায় একটু কোরিলেট করে পড়ব, হয়ে যেতে পারে। তো এখানে দেখো, এছাড়া যদি আরেকটু চিন্তা করি যে সোডিয়ামের সাথে একটা হরমোনের কিন্তু সম্পর্ক আছে, সেটা কি? অ্যালডোস্টেরন হরমোনের প্রভাবে কিন্তু সোডিয়াম আয়নের সাম্যতা নিয়ন্ত্রিত হয়। কোন হরমোনের প্রভাবে? অ্যালডোস্টেরন হরমোনের প্রভাবে সোডিয়াম আয়নের সাম্যতা নিয়ন্ত্রিত হয়। অ্যালডোস্টেরন। তাহলে মোটামুটি এই পর্যন্ত যেগুলো বোঝালাম, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। সো আমরা আমাদের পরের টপিকে যেতে চাই, যদিও এখনো অনেক টপিক এখানে ছিল যেগুলো বোঝানো প্রয়োজন ছিল। তো ঠিক আছে, আমি একটু কিছুটা ধারণা দিয়ে যাই। এবার আসি আমাদের আরো কিছু যে উপাদানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা কি? একটা হচ্ছে পানি। একটা পানি। দেখো, পানির ক্ষেত্রে পানি তো বডি সরাসরি অ্যাবজর্ব করতে পারে, সুতরাং এইটা নিয়ে কোনো কমপ্লেক্সিটি নাই, সিম্পল। এই যে 6টা আমরা খাদ্য উপাদান বললাম, ঠিক আছে, এই 6টা ছাড়াও আরো একটা খাদ্য উপাদান আছে, যেই খাদ্য উপাদানটা আমাদের কিছু কিছু বই এসেনশিয়াল লেখা আছে, কিন্তু অনেক বই আবার শুধুমাত্র 6টাই দিয়ে আছে। তো 7 নম্বর যে খাদ্য উপাদানটাও আমাদের বডির জন্য খুবই প্রয়োজন, সেটা হচ্ছে ডায়েটারি ফাইবার। কি বললাম? ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার।
সো এই যে ডায়েটারি ফাইবারের কথা বললাম, এই ডায়েটারি ফাইবার জিনিসটা কি? এই ডায়েটারি ফাইবার সহজ কথায় বলতে পারো যে শাক সবজি। এই যে আমরা যে শাক সবজি খাই না, শাক সবজি, স্পেশালি শাকগুলা, লাল শাক বা বিভিন্ন ডাঁটা শাক, এই জাতীয় যে শাক খাই, এইগুলা মিল হচ্ছে ডায়েটারি ফাইবার। ইভেন এই যে আমাদের কোনো কিছু আঁশ বলি না, খাবারে বেশি বেশি আঁশ থাকলে ভালো সেটা, সো এই সেই ডায়েটারি ফাইবার বা খাবারের আঁশ। তাহলে আমরা যে খাবারে খাবো বা সেই খাবারে যদি বেশি ডায়েটারি ফাইবার থাকে, তাহলে সেই খাবারটা আমাদের জন্য তত বেশি স্বাস্থ্যকর। কেন স্বাস্থ্যকর? দেখো, এইটা আমাদের অনেক হেল্প করে। ডায়েটারি ফাইবারে আমাদের যে ফাইবারটা থাকে, এই ডায়েটারি ফাইবারটা আমাদের দুইটা কাজ করে। নাম্বার ওয়ান কথা, আমাদের বডির হজমটা সুন্দর করে, অর্থাৎ এটা কিসে সহযোগিতা করে? হজমে সহযোগিতা করে, অর্থাৎ ডাইজেশনটা আমাদের ভালো করে। সেকেন্ড কথা হচ্ছে যে এই ডায়েটারি ফাইবারটার আরেকটা কাজ, আমাদের বাওয়েল মুভমেন্ট ভালো রাখে। কি করে? বাওয়েল মুভমেন্ট ভালো রাখে। বাওয়েল মুভমেন্ট জিনিসটা কি? সহজ কথা, আমাদের যে খাদ্যগুলো মানে স্টেপ বাই স্টেপ পেরিস্টালসিসের মাধ্যমে যে আমাদের যে সহজ কথা যে বর্জ্য পদার্থে পরিণত হয়ে সেটা বের হয়ে যায়, এই যে পুরো সিস্টেমটা, এই মানে সহজ কথা এটাকে আমরা বলতে পারি বাওয়েল মুভমেন্ট, একদম সহজে বলতে গেলে। সো বাওয়েল মুভমেন্টটা ভালো থাকে এবং হজমটা ভালো হয়। আর আরেকটা কাজ হচ্ছে, এই ডায়েটারি ফাইবার যত বেশি খাওয়া হয় তত কিন্তু আমাদের পানি বা ওয়াটার অ্যাবজর্পশনটা খুব ভালো হয়, যার জন্য আলটিমেটলি আমাদের বডির জন্য খুব হেল্পফুল হয়। এই তিনটা কাজ আমাদের ডায়েটারি ফাইবার করে থাকে। এই ডায়েটারি ফাইবার গুলোর ক্ষেত্রে একটা কথা মনে রাখা প্রয়োজন, এই ডায়েটারি ফাইবার কিন্তু আমাদের বডি হজম করতে পারে না। মাথায় রেখো, ডায়েটারি ফাইবার কিন্তু আমাদের বডি হজম করতে পারে না। তাইলে কি করে? সে নিজে কিন্তু এর যে কোনো এক্সট্রা খাদ্য উপাদান আছে এরকম কিন্তু কিছু না, অর্থাৎ এই জিনিসটা আমাদের বডি হজম করতে পারে না। কিন্তু এই জিনিসটা অন্যান্য যে খাদ্য খাবার গুলো আছে, যেমন শর্করা, আমিষ, আমাদের চর্বি কিংবা ভিটামিন, এইগুলা শোষণে বা এইগুলা হজমে কিন্তু প্রত্যক্ষভাবে একটা সহযোগিতা করে। এটা হচ্ছে ডায়েটারি ফাইবারের কাজ। এখন কথা হচ্ছে যে ভাইয়া, ডায়েটারি ফাইবার কেন আমাদের বডিতে হজম হবে না? এর জন্য এইটা জানতে হইলে ডায়েটারি ফাইবার আমরা কেন হজম করতে পারি না, এটার কারণ হচ্ছে ডায়েটারি ফাইবারের গঠন। ডায়েটারি ফাইবারটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো ডায়েটারি ফাইবারের গঠনটা যদি তৈরি, সেটা কি? নন পলিস্যাকারাইড স্টার্চ। নন স্টার্চ যে পলিস্যাকারাইড গুলো আছে, নন স্টার্চ পলিস্যাকারাইড জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে, অর্থাৎ এগুলো সঞ্চয় উপাদান দিয়ে তৈরি হয় নাই। এর অন্যতম একটা উপাদান কি? সেলুলোজ থাকে। ডায়েটারি ফাইবারে কি থাকে? সেলুলোজ থাকে। এখন আমাদের যে অন্ত্র, তোমরা নিশ্চয়ই জানো আমাদের অন্ত্রে কি এনজাইম নাই? আমাদের অন্ত্রে কোনো সেলুলেজ এনজাইম নাই। নো সেলুলেজ এনজাইম। আমাদের অন্ত্রে কোনো সেলুলেজ এনজাইম নাই। যেহেতু কোনো সেলুলেজ এনজাইম নাই, সুতরাং আমাদের অন্ত্রে এই সেলুলোজটাকেও কিন্তু ভাঙতে পারে না। এই কারণে আমাদের বডি ডায়েটারি ফাইবার গুলো হজম করতে পারে না। কিন্তু যদি তুমি চিন্তা করো যে শাক সবজি বা সেলুলোজ জাতীয় যে সকল খাবারগুলো আছে, ওইগুলা গরু ছাগলে তো খাই ঘাস টাস, তাইলে তাদের কেমনে হয়? কারণ তাদের অন্ত্রে সেলুলোজ এনজাইম থাকে, অর্থাৎ মানুষের ক্ষেত্রে নো সেলুলেজ এনজাইম, সরি। আর গবাদি পশুর ক্ষেত্রে কি বললাম? গবাদি পশুর ক্ষেত্রে আমাদের কিন্তু তাদের অন্ত্রে কি থাকে? তাদের অন্ত্রে কিন্তু সেলুলেজ এনজাইম থাকে। এজন্য তারা ডায়েটারি ফাইবার কিন্তু হজম করতে পারবে, বা ঘাস জাতীয়, সহজ কথায় যে সেলুলোজ জাতীয় খাবারগুলো আছে সেগুলো কিন্তু তারা সহজেই হজম করতে পারবে। তাহলে আমরা মোটামুটি এই টার্মটা জানলাম। এখন ডায়েটারি ফাইবার কাদের জন্য উপকারী? বিশেষ করে যারা ডায়েটারি ফাইবার যদি জাতীয় খাবার যদি আমরা বেশি বেশি খাই, তাহলে ডায়াবেটিস রোগীদের অনেক হেল্প হবে। ডায়াবেটিস রোগীদের অনেক হেল্প হবে। নেক্সট, ইভেন হার্টের যে সকল রোগী আছে তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হবে। শুধু এটাই না, আসলে তাদের হজমটা সুন্দর হবে, অর্থাৎ যাদের আলসার বা গ্যাস্ট্রিক আলসার রোগী তাদের জন্য কিছুটা হেল্পফুল হবে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে ডায়েটারি ফাইবারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য কিন্তু অনেক বইয়ে 7টা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানও কিন্তু বর্ণনা করা হয়। তো তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা স্টেজে চলে আসলাম। তো এখন আমরা পরের যে অংশগুলো একটু কথাবার্তা বলি। দেখো, আমাদের খাদ্য উপাদানগুলো তো আমরা বিশ্লেষণ করলাম। অ্যামাইলোলাইটিক এনজাইম, আমাদের যে খাদ্যের শোষণ বলো বা খাদ্যের হজমের প্রক্রিয়া, এটা কিন্তু আমাদের মুখ গহ্বরে যে লালা গহ্বর আছে, অর্থাৎ লালা রস থেকেই কিন্তু এটা হজম শুরু হয়ে যায়। কেমনে শুরু হয়? মোটামুটি আমরা যদি একটু চিন্তা করি, অ্যামাইলোলাইটিক এনজাইমের কথা আমরা একটু আগে বলছিলাম, তাই না? অ্যামাইলোলাইটিক,
তো এই অ্যামাইলোলাইটিক এনজাইমের উদাহরণগুলো যদি একটু জানি বা এরা আসলে কারা, তাইলে একটু জিনিসটা ক্লিয়ার হবে। দেখো আমাদের অ্যামাইলোলাইটিক এনজাইমের মধ্যে রয়েছে টায়ালিন, কি আছে? টায়ালিন। এছাড়া আছে মল্টেস, টায়ালিন, মল্টেস, আমরা পাবো সুক্রেজ, ইনভার্টেজ, সরি টায়ালিন, মল্টেস, সুক্রেজ, এগুলো হচ্ছে আমাদের মেইনলি অ্যামাইলোলাইটিক এনজাইম। এর মধ্যে মাথায় রাখবা এই টায়ালিন এবং মল্টেসটা পাওয়া যায় লালা রসে। কোথায় পাওয়া যায়? লালা রসে টায়ালিন এবং মল্টেজ এনজাইম পাওয়া যায়। লালা রসে কিন্তু এই দুইটা এনজাইম ছাড়া অন্য কোনো ধরনের এনজাইম থাকে না। যেহেতু লালা রসে শুধুমাত্র টায়ালিন এবং মল্টেজ এনজাইম থাকে, আর এটা কি ধরনের এনজাইম বলতো? অ্যামাইলোলাইটিক, অর্থাৎ শর্করাকে ভাঙে। এজন্য লালা রসে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যেরই পরিপাক শুরু হয়, বা শর্করা জাতীয় খাদ্যর কিছুটা হইলেও পরিপাক প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যায়। তাহলে বলতে পারি যে লালা রসে কিন্তু শর্করা ছাড়া অন্য কোনো ধরনের খাদ্যের হজম প্রক্রিয়া শুরু হয় না। লালা রসে কি শুরু হয়? শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের হজম প্রক্রিয়া শুরু হয়। কিন্তু আমাদের যে আমিষ বলি কিংবা আমাদের স্নেহ জাতীয় খাদ্য, তাদের কিন্তু কোনো ধরনের পরিপাক আমাদের লালা রসে শুরু হয় না। তাহলে আমরা কিন্তু মোটামুটি বলতে পারি একটা কথা, লালা রসে কোনো আমিষ বা স্নেহ জাতীয় খাদ্য বিশ্লেষী এনজাইম নেই, কিন্তু আমাদের শর্করা জাতীয় বিশ্লেষী এনজাইম কিন্তু লালা রসে পাওয়া যায়। সো এবার আমরা একটু যাই আমাদের যে অ্যামাইলোলাইটিক তো গেল, প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে কি কি আছে? প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে আমরা বেশ কয়েকটা এনজাইম পাবো। আমরা একটু জাস্ট উল্লেখ করছি সংক্ষেপে, কারণ আমাদের আরো বেশ কয়েকটা টপিক আলোচনা করতে হবে। প্রোটিওলাইটিক এনজাইম কারা? প্রোটিও মানে কি বলছি আমি? প্রোটিন। আর লাইটিক মানে ভাঙে যে। সুতরাং যে সকল এনজাইমগুলো প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যগুলো ভাঙতে সহযোগিতা করে তাদেরকে আমরা বলি প্রোটিওলাইটিক এনজাইম। এর মধ্যে কি কি রয়েছে? যেমন ধরো আমাদের আমরা বলতে পারি, খুব কমন যদি বলি, পেপসিন। কি বলতে পারি? পেপসিন কিন্তু একটা প্রোটিওলাইটিক এনজাইম। এছাড়া কি আছে? এছাড়া আমরা পাবো রেনিন, পেপসিন, রেনিন, এগুলো হচ্ছে কিন্তু প্রোটিওলাইটিক এনজাইম। এখানে একটু কথা বলে রাখি, আমাদের এই যে পেপসিন বা রেনিন, এইগুলা কিন্তু আমাদের পাকস্থলীতে যখন ক্ষরিত হয় তখন সক্রিয় অবস্থায় থাকে না। অর্থাৎ পেপসিন বা রেনিন অবস্থায় থাকে না। কি অবস্থায় থাকে? যখন প্রথম ক্ষরিত হয় তখন কিন্তু এই পেপসিনটা থাকে একটা নিষ্ক্রিয় অবস্থা, পেপসিনোজেন। কি বললাম? পেপসিনোজেন। যদি লাস্টে জেন দেখো বুঝতে হবে এই জিনিসটা নিষ্ক্রিয়। তাহলে পেপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় প্রথমে ক্ষরিত হয়। পরবর্তীতে এই পেপসিনোজেনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটা কিসে পরিণত হয়ে যায়? পেপসিনে কনভার্ট করে। আর এই পেপসিনটা হচ্ছে সক্রিয় প্রোটিন বিশ্লেষী এনজাইম। অন্যদিকে যে রেনিনটা দেখতে পাচ্ছ, রেনিনটাও কিন্তু প্রথমে রেনিন অবস্থায় থাকে না, এটা নিষ্ক্রিয় প্রোরেনিন অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? নিষ্ক্রিয় প্রোরেনিন অবস্থায় থাকে। পরবর্তীতে অম্লীয় পরিবেশে গেলে সেটা রেনিনে কনভার্ট করে। এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন, এই রেনিন এনজাইম কি কাজ করে এটা কিন্তু পরীক্ষায় বেশ আসে তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন টেস্টে। সেটা হচ্ছে আমাদের যে ক্যাসিন আছে, কেসিনকে প্যারাকেসিনে রূপান্তর করে। কিসে রূপান্তর করে? কেসিনকে রেনিন এনজাইম, কেসিনকে রেনিন এনজাইম কিসে পরিণত করে? প্যারাকেসিনে পরিণত করে, প্যারাকেসিনে পরিণত করে। তো তাহলে মোটামুটি আমরা এই জায়গা থেকে এটাই জানবো। আর আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের পাকস্থলীতে অনেকগুলো সেল থাকে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সেল থাকে হচ্ছে প্যারাইটাল সেল নামে। কি নামে? প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেল থেকে একটা অ্যাসিড ক্ষরিত হয়, প্যারাইটাল সেল থেকে একটা অ্যাসিড ক্ষরিত হয়। সেই অ্যাসিডটার নাম কি? প্যারাইটাল সেল থেকে যে অ্যাসিডটা ক্ষরিত হয় সেটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা অ্যাডমিশন টেস্টে বলো বা তোমাদের এইচএসসি পরীক্ষায় কিন্তু খুব বেশি পরিমাণে আসে। এই প্যারাইটাল সেলের আরেকটা নাম আমরা কিন্তু বলি অক্সিনটিক সেল। কি বলি? অক্সিনটিক সেল। তাহলে মোটামুটি আমরা কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হলাম। এবার চলো আমরা একটু আমাদের যে আমিষ বিশ্লেষিত গেল, এবার আমরা একটু আমাদের যে ফ্যাট বিশ্লেষী এনজাইম গুলো নিয়ে একটু কথা বলি। ফ্যাট বিশ্লেষী এনজাইম নিয়ে আমি আসলে এখানে ইন ডিটেইল যাচ্ছি না, জাস্ট একটা বেসিক আলোচনা করছি, কারণ সামনে আমাদের এই নিয়ে ইন ডিটেইলস আলোচনা ইনশাআল্লাহ হবে। তো চলো আমরা সেইটার দিকে একটু অগ্রসর হই, তাহলে আমাদের জন্যই সুবিধা। ওকে, তো আমাদের যে চর্বি জাতীয় খাদ্য বিশ্লেষী এনজাইম সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি লাইপোলাইটিক এনজাইম।
লাইটিক, অর্থাৎ লিপিডকে যে ভাঙে তাকেই বলা হয় লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইমের মধ্যে কি কি রয়েছে? লাইপোলাইটিক এনজাইমের মধ্যে আমরা পাইতে পারি খুব কমন হচ্ছে লাইপেজ। কি? লাইপেজ। এই লাইপেজটাই কিন্তু চর্বি জাতীয় যে কমপ্লেক্স জিনিস থাকে সেটাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে। তাহলে আমরা মোটামুটি এই জায়গাটুকু ক্লিয়ার হলাম ইনশাআল্লাহ। সো আমরা পরবর্তী স্টেপে যাইতে পারি। তো চর্বি জাতীয় খাদ্যের পরিপাকের ক্ষেত্রে একটু মাথায় রেখো, চর্বি জাতীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে একটা জিনিসের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা কি? পিত্ত। পিত্ত, পিত্তকে ইংরেজিতে কি বলা হয়? বাইল। পিত্ত, এই পিত্তটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে একটা জিনিস জানতে হবে, পিত্তটা কই উৎপন্ন হয়? পিত্তটা উৎপন্ন হয় লিভার বা যকৃতে। পিত্ত কই উৎপন্ন হয়? লিভার বা যকৃতে উৎপন্ন হয়। পিত্ত উৎপন্ন হয়, কিন্তু পিত্ত জমা থাকে কোথায়? পিত্ত জমা থাকে হচ্ছে পিত্তথলিতে। পিত্ত জমা থাকে পিত্তথলিতে। এখন কথা হচ্ছে যে জমা তো পিত্তথলিতে থাকলো, তাইলে এই পিত্তথলিকে ইংরেজিতে কি বলে? পিত্তথলিতে ইংরেজিতে বলে গল ব্লাডার। কি বলে? গল ব্লাডার। তাহলে এখন কথা হচ্ছে যে গল ব্লাডারে কি জমা থাকবে? পিত্ত জমা থাকবে। আর আমাদের যে উৎপন্ন হবে পিত্ত কোত্থেকে? লিভার থেকে। পিত্তর বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করব। যেমন পিত্তে কোনো ধরনের এনজাইম থাকে না। পিত্তে কি থাকে না? পিত্তে কোনো ধরনের এনজাইম থাকে না, অর্থাৎ নো এনজাইম, এটা আমরা বলতে পারি পিত্তের ক্ষেত্রে। সেকেন্ড কথা, এই যে পিত্তের বা পিত্তে যে ইয়া থাকে, সেখানে পিত্ত রসে বেশ কিছু পিত্ত লবণ থাকে। কি থাকে? পিত্ত লবণ। পিত্ত লবণগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম টরকোলেট। সোডিয়াম টরাকোলেট, ঠিক আছে? সোডিয়াম, ঠিক আছে? এই পিত্ত লবণগুলো থাকে। এইগুলো আমার চর্বি জাতীয় খাদ্যকে কি করে? চর্বি জাতীয় খাদ্যকে, মনে করো এটা একটা চর্বির টুকরা, এই চর্বি জাতীয় খাদ্য আমরা যখন খাই সেটাকে টুকরো টুকরো করে ফেলে, অনেকটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র। আমরা সহজ কথায় বলতে পারি, সাবান যখন আমরা ব্যবহার করি, সাবানের ফেনা ওঠে না? তো সাবানের ফেনা যেরকম এরকম ছোট ছোট হয়ে যাইতে থাকে, এই পিত্ত কিন্তু আমাদের চর্বি জাতীয় খাদ্যকে এরকম সাবানের ফেনার মতো টুকরো টুকরো করে ফেলে। তো এই যে সাবানের ফেনার মতো চর্বি জাতীয় খাদ্যকে টুকরো টুকরো করে ফেলে, এই প্রক্রিয়ার একটা বিশেষ নাম আছে। চর্বি জাতীয় খাদ্যকে টুকরো টুকরো করে ফেলার যে বিশেষ প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইমালসিফিকেশন। কি বলা হয়? ইমালসিফিকেশন। এবং এই ইমালসিফিকেশনে কার একটা প্রত্যক্ষ ভূমিকা থাকে? পিত্ত বা বাইল, পিত্ত রসের একটা প্রত্যক্ষ ভূমিকা থাকে। তাহলে কিন্তু আমরা মনে হয় এই জায়গাটুকু ক্লিয়ার। আমরা আমাদের যে পরের অংশ করটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু, সেখানে যেতে পারি। তো চলো আমরা সেইখানে যাই। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এবার আমাদের কাজ কি? আমাদের হচ্ছে যে করটিক স্নায়ু নামগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা নিয়ে আমাদের আজকে কথা হবে। প্রথমে আমরা জানবো করটিক স্নায়ু কতটা আছে। করটিক স্নায়ু কতটা আছে, ঠিক আছে? করটিক স্নায়ু যদি আমরা একটু জানি, তাহলে সংক্ষেপে বলতে পারি করটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। কত জোড়া? 12 জোড়া করটিক স্নায়ু আছে। এই 12 জোড়া করটিক স্নায়ুর নামগুলো আমরা অনেক সময় আমাদের ঠিক মতো মনে থাকে না, সেটির জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করব। ছন্দটা কি? ছন্দটা একটু সবাই দেখো, ছন্দটা ভালো করে দেখো। অলস অপু এখন চেনে। অলস অপু এখন চেনে, তাই আব্দুল ফয়সাল অদিত গাল ভরে শুধু হাসে। খেয়াল করে দেখো, ছন্দটা ভালো করে একটু দেখো। অলস অপু এখন চেনে, তাই আব্দুল ফয়সাল অদিত গাল ভরে শুধু হাসে। এই ছন্দ দিয়ে আমরা 12 জোড়া করটিক স্নায়ুর নাম মনে রাখতে পারবো। কেমনে? দেখো, এইখানে যে অলস আছে এগুলা কিন্তু অ্যাকর্ডিংলি হবে, অর্থাৎ সিরিয়ালি। এটা মোটামুটি আমরা বলতে পারি যে প্রথমটা 1 2 3 4। আমি এখানে একটু মার্কিং করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। 1, এটা হচ্ছে 2,
3 4 5 6 7 8 9 10 11 and 12 এই হচ্ছে আমাদের 12 জোড়া কর্টেক্স নার্ভ। প্রথম যেটা আছে অলস, অলসটা কি হবে? অলসটা হচ্ছে অলফ্যাক্টরি। কি হবে? অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি কর্টেক্স নার্ভ সংক্ষিপ্ত রূপ হচ্ছে অলস। অপুতে অপটিক, অপুতে অপটিক অর্থাৎ 2 নম্বর কর্টেক্স নার্ভের নাম কি? 2 নম্বর কর্টেক্স নার্ভের নাম হচ্ছে অপটিক্স নার্ভ। এখনতে হচ্ছে কি? অকুলোমোটর। এখনটা কি? এখনটা হচ্ছে অকুলোমোটর। অকুলোমোটর, অকুলোমোটর। এখানে যে ট্রেনে দেখতে পাচ্ছ, ট্রেনেতে কি? ট্রেনেতে হচ্ছে ট্রক্লিয়ার, ট্রেনেতে ট্রক্লিয়ার কর্টেক্স নার্ভ। লাস্টে যে পাই দেখতেছো, পাইতে হচ্ছে ট্রাইজেমিনাল। তাইতে কি? ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল। তাহলে আমরা মোটামুটি দেখো 5টা কর্টেক্স নার্ভের নাম জেনে ফেললাম। অতে অলস, অলসতে অলফ্যাক্টরি, অপুতে অপটিক, অকুলোমোটর হচ্ছে এখন থেকে, ট্রেনেতে ট্রক্লিয়ার, পাইতে ট্রাইজেমিনাল। তাহলে আমরা 5টা কর্টেক্স নার্ভের নাম জানলাম। এবার হচ্ছে আব্দুল। এখানে যে আব্দুল দেখতেছো, আব্দুলতে কি হবে? আব্দুলতে হবে অ্যাবডুসেন্স। আব্দুলতে কি? অ্যাবডুসেন্স অর্থাৎ অ্যাবডুসেন্স কর্টেক্স নার্ভের আরেকটা নাম হচ্ছে, আমরা সহজ কথা এটার একটা নেমোনিক ব্যবহার করতেছি আব্দুল, আর সেটাতে কি নির্দেশ করে? অ্যাবডুসেন্স স্নায়ুকে নির্দেশ করে। ফয়সালতে কি হবে বলতো? ফয়সালতে ফেসিয়াল, ফেসিয়াল। অদিত্যে অডিটরি, অদিত্যে অডিটরি, অডিটরি। এন্ড নেক্সট কি আছে? গাল। গালতে কি? গালতে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। কি বললাম? গ্লসোফ্যারিঞ্জিয়াল। এবার লাস্টে কি? 10 নম্বর কর্টেক্স নার্ভের নাম কি? ভোরেতে হচ্ছে ভ্যাগাস, শুধুতে স্পাইনাল এক্সেসরি। তোমরা নোটস করো সবাই, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের এটা ভালো মনে থাকবে, এক্সেসরি। এবং সবশেষে যে হাসেতে হাইপোগ্লোসাল, সেটা কি? হাইপোগ্লোসাল। তাহলে কিন্তু দেখো আমরা এখান থেকে মোটামুটি এই ছক থেকে কিন্তু খুব সহজেই বা এই ছন্দ থেকে খুব সহজেই মনে রাখতে পারবো যে কোন কর্টেক্স নার্ভের কি নাম। অলসতে অলফ্যাক্টরি। তাহলে এখন কিন্তু তুমি যদি এই ছন্দটা মুখস্থ করো, 12 জোড়া কর্টেক্স নার্ভ নিয়ে আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সো তাহলে আমরা একটু পরের অংশে যাইতে পারি। ওকে, ঠিক আছে। আমরা প্রায় অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি। আমরা আসলে আমাদের মনে হয় আর বেশিক্ষণ সময় নাই আমাদের হাতে। তো চলো আমরা পরের অংশে একটু যাব। আমরা এখানে কিছু কথা বলে রাখি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো চলো তাহলে আমরা এখন এটা একটু মনে হয় মুছে দিতে পারি। তোমাদের সবার সম্ভবত তোলা হয়ে গেছে আই থিংক। এই যে কর্টেক্স নার্ভগুলোর কথা বললাম, আমরা জানি যে কর্টেক্স নার্ভ 3 প্রকার আছে। একটা হচ্ছে কি? সেন্সরি বা সংবেদী, সেন্সরি বা সংবেদী। কিছু আছে মোটর এবং কিছু আছে মিশ্র। দেখো কারা সংবেদী বা সেন্সরি সেটা একটু মনে রাখার জন্য একটা ছন্দ ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে 128। কি বলতে পারি? 128, 128। এটা হচ্ছে কি? সেন্সরি বা সংবেদী। তাহলে 128টা কি হয়? একতে হচ্ছে আমরা বুঝতে পারতেছি অলফ্যাক্টরি। একটা কি? অলফ্যাক্টরি। সো অলফ্যাক্টরি কর্টেক্স নার্ভ। নেক্সট কি? 2তে কি বলতো? অপটিক। 2তে হচ্ছে অপটিক। এন্ড যে 8 নম্বর দেখতে পাচ্ছ, 8টা কি হবে? 8টা হচ্ছে অডিটরি, অডিটরি। এটা দেখো এই 3টা হচ্ছে সংবেদী স্নায়ু। এটা মনে রাখার আরেকটা সিস্টেম হচ্ছে 3 অ। দেখো 3টা অ, এদের নামের 3টাতেই প্রথমে কি আছে? অ আছে। অতে অলফ্যাক্টরি, অতে অপটিক, অতে অডিটরি। অর্থাৎ এই 3 অ হচ্ছে আমাদের সংবেদী স্নায়ু। এবং আমরা মনে রাখার জন্য যে নেমোনিকটা ব্যবহার করব সেটা হচ্ছে কত? 128। অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর এবং 8 নম্বর কর্টেক্স স্নায়ুকে আমরা বলবো সংবেদী কর্টেক্স স্নায়ু। এবার আসি মোটর যে কর্টেক্স স্নায়ু আছে, মোটর কর্টেক্স স্নায়ুগুলো কারা সেটা একটু আমরা একটু খেয়াল করব।
দেখো মোটর কর্টেক্স স্নায়ু মনে রাখার জন্য একটা সিস্টেম তোমরা অবলম্বন করতে পারো, সহজ সিস্টেম। সেটা কি? তোমরা মনে রাখার জন্য মনে রাখবা 3। কত? 3। 3 এর ডবল কত বলো তো? খেয়াল রেখো, 3। 3 এর ডবল কত? 6। 6 এর ডবল কত? 12। 3 এর ডবল 6, 6 এর ডবল 12। আর তাছাড়া কি আছে? 5 ও 11। 5 ও 11। তাহলে আমরা কি হলো? 3 এর ডবল 6, 6 এর ডবল 12। ঠিক আছে? তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা কিন্তু মোটামুটি এইটা এখান থেকে একটু জেনে নিলাম। তাহলে 3 নম্বর কি বলতো? 3 নম্বর হচ্ছে আমাদের অকুলোমোটর। 6 নম্বর কি হিসাব করো? 12, 5, 11। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি মোটর কর্টেক্স স্নায়ু। তাহলে আমরা মোটামুটি মোটর কর্টেক্স স্নায়ুগুলো জেনে নিলাম। আর বাদ বাকি যে কর্টেক্স স্নায়ু আছে সেগুলো হচ্ছে কি মিশ্র কর্টেক্স স্নায়ু। একটা মিশ্র কর্টেক্স স্নায়ুর নাম যেটা অনেক সময় আসে, আমার একটু উল্লেখ করি আমি, ট্রাইজেমিনাল কিন্তু একটা মিশ্র কর্টেক্স স্নায়ু। ট্রাইজেমিনাল, কি বললাম? ট্রাইজেমিনাল। এই স্নায়ুটার নামটা একটু খেয়াল করে দেখো। ট্রাই মানে কত বলতো? ট্রাই মানে হচ্ছে 3। তার মানে এর কয়টা শাখা আছে? ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা আছে 3টা। ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা 3টা। একটা কি? একটা হচ্ছে অপথ্যালমিক। অপথ্যালমিক। অপথ্যালমিক মানে কি বলতে পারবা? অপথ্যালমিক মানে হচ্ছে চোখ বিষয়ে, অর্থাৎ চোখের সাথে সম্পর্কিত। আরেকটা আছে কি? ম্যাক্সিলারি। 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 এবং শেষে যেটা থাকে সেটা হচ্ছে ম্যান্ডিবুলার। এই 3টা আমাদের ট্রাইজেমিনালের ব্রাঞ্চ আছে। এখন কথা হচ্ছে এরা কোথায় কোথায় সাপ্লাই দেয়? অপথ্যালমিক মানে কি বললাম? অপথ্যালমিক মানে হচ্ছে চোখ। তার মানে এরা অপথ্যালমিক মানে যেহেতু চোখ, তার মানে এখানে চোখের সংবেদী সাপ্লাই কিন্তু অপথ্যালমিকের একটা ভূমিকা রয়েছে। আর ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার কি? ম্যাক্সিলারি হচ্ছে ম্যাক্সিলাতে সাপ্লাই দিবে আমাদের, আর ম্যান্ডিবুলার হচ্ছে ম্যান্ডিবুলার যে পার্টটা আছে সেই অংশগুলোতে ম্যান্ডিবুলার স্নায়ু কিন্তু সাপ্লাই দিবে। তাহলে আমরা মোটামুটি এই স্নায়ুটা সম্পর্কে একটু জানলাম। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এইজন্য আমি এগুলো একটু স্পেসিফিক্যালি এখানে আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ুকে আমরা বলি ইংরেজিতে স্পাইনাল নার্ভ। কি বলি? স্পাইনাল নার্ভ। তো স্পাইনাল নার্ভ কেন? এইগুলো আসলে স্পাইন থেকে আসে, তো এইজন্য একে আমরা বলি স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ। স্পাইন মানে কি? মেরুদণ্ড। সেইখান থেকে যে স্নায়ুগুলো আসে এইজন্য একে বলি স্পাইনাল নার্ভ। আর বাংলা করছি কি? সুষুম্না স্নায়ু। তো এই সুষুম্না স্নায়ু কত জোড়া? সুষুম্না স্নায়ু টোটাল আছে 31 জোড়া সুষুম্না স্নায়ু। 31 জোড়া সুষুম্না স্নায়ু, বিলিভ মি, তোমাকে মুখস্থ করা লাগবে না। জাস্ট এই ট্রিক্সটা বুঝলে কোনো ধরনের মুখস্থ ছাড়াই কোনটা কয় জোড়া সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বিভিন্ন ধরনের স্পাইনাল নার্ভ থাকে, তার মধ্যে নামগুলো একটু খেয়াল করে দেখো। একটা হচ্ছে সার্ভাইকাল। কি বললাম? সার্ভাইকাল একটা স্নায়ু আছে। সার্ভাইকাল এক ধরনের সুষুম্না স্নায়ু। নেক্সট কি আছে? থোরাসিক আছে। থোরাসিক। তারপরে কি আছে? লাম্বার আছে। তারপরে কি আছে? স্যাক্রাম আছে বা স্যাক্রাল। বললাম স্যাক্রাম বা স্যাক্রাল আছে। আমরা যদি নামগুলো যে আমাদের তারপরে কি থাকবে? কক্কিজিয়াল। কি থাকে? কক্কিজিয়াল। এখন কথা হচ্ছে ভাই এটা মুখস্থ ছাড়া কেমনে পারবো? মুখস্থ ছাড়াই তুমি এই জায়গাটাকে মনে রাখতে পারবো। দেখো, প্রথমত এটা কোনটা কয় জোড়া থাকে? এই 5 ধরনের জিনিস নিয়েই কিন্তু আমার টোটাল 31 জোড়া সুষুম্না স্নায়ু গঠিত। এর মধ্যে প্রথম যে টাইপটা আছে সুষুম্না স্নায়ু সেটা হচ্ছে কি? সার্ভাইকাল সুষুম্না স্নায়ু। আচ্ছা, সার্ভাইকালে কয়টা লেটার আছে একটু খেয়াল করে দেখো। সার্ভাইকালে 1 2 3 4 5 6 7 8 8টা লেটার আছে, রাইট? যেহেতু সার্ভাইকালে 8টা লেটার আছে, সুতরাং আমরা বলতে পারি যে সার্ভাইকাল সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? সার্ভাইকাল সুষুম্না স্নায়ু হচ্ছে 8 জোড়া। 8 জোড়া। এবার আসি থোরাসিক। থোরাসিকটা খুব কমন, তোমাদের নামটা টি তে কি হয় বলতো? এই যে থোরাসিকের টি, টি তে 12, টি তে 12। সো টি মানে 12, সুতরাং থোরাসিক যে সুষুম্না স্নায়ু এটা কত জোড়া হবে? 12 পেয়ারস হবে, অর্থাৎ 12 জোড়া সুষুম্না স্নায়ু থাকবে হচ্ছে থোরাসিক সুষুম্না স্নায়ু, রাইট? তাহলে আমাদের 20 জোড়া কিন্তু ইতিমধ্যেই চলে গেছে। এবার আসি আমরা স্যাক্রামে। এসটাকে যদি একটু লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, স্যাক্রাম শুরু হয়েছে কি দিয়ে বলতো? এস দিয়ে। একটু খেয়াল করো, স্যাক্রাম শুরু হয়েছে এস দিয়ে। আচ্ছা, এস কে আসলে কোন অক্ষরের মতো লাগে বলতো? ইংরেজি। ইংরেজি কিন্তু 5 কিন্তু অনেকটা এস এর মতো। দেখো, ইংরেজি 5 কিন্তু অনেকটা এস এর মতো। তাহলে আমরা বলতে পারি এস যেহেতু দেখতে অনেকটা 5 এর মতো, দেখো একে চাইলেই 5 বানানো যায়। সুতরাং এস দেখতে যেহেতু 5 এর মতো আর স্যাক্রাম যেহেতু শুরু হয় এস দিয়ে, সুতরাং স্যাক্রাম কত জোড়া থাকবে সুষুম্না স্নায়ু? স্যাক্রাল সুষুম্না স্নায়ু থাকবে 5 জোড়া। স্যাক্রাল সুষুম্না স্নায়ু থাকবে 5 জোড়া। এবার দেখো আমাদের নিচে আছে কক্কিজিয়াল। কত? কক্কিজিয়াল।
কক্সিজিয়াল শুরু হয়েছে কত দিয়ে? ক দিয়ে কক্সিজিয়াল শুরু হয়েছে, ক দিয়ে কক্সিজিয়াল শুরু হয়েছে। আমরা সবাই জানি ক হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ, ক হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ। সুতরাং যেহেতু এটা বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ, সুতরাং কক্সিজিয়াল সুষুম্না স্নায়ু থাকবে কত জোড়া? কক্সিজিয়াল সুষুম্না স্নায়ু থাকবে এক জোড়া থাকবে, অর্থাৎ এটা হবে এক জোড়া। তাহলে দেখো আমরা কত জোড়া পাইলাম? আমরা মোটামুটি 20, 25 আর 1 26 জোড়া পাইলাম। আমাদের হওয়ার কথা কত জোড়া সুষুম্না স্নায়ু? সুষুম্না স্নায়ু থাকার কথা হচ্ছে 31 জোড়া। তাহলে যেহেতু 26 জোড়া হয়ে গেছে, আর বাকি থাকে কত জোড়া বলো তো? আর বাকি থাকে 5 জোড়া। স্বাভাবিকভাবেই তাইলে বাকি যে জিনিসটা আছে লাম্বার সুষুম্না স্নায়ু, সেটা হবে কত জোড়া? লাম্বার সুষুম্না স্নায়ু হবে 5 জোড়া। কত জোড়া? 5 জোড়া, 5 জোড়া, রাইট? তাহলে কিন্তু মোটামুটি এখানে দেখো যে আমাদের এই টোটাল 31 জোড়া সুষুম্না স্নায়ু হয়ে গেল। এবার আমি তোমাদের একটু কথা বলি। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 25শে জুন থেকে ইবনে সিনা প্রি মেডিকেল ব্যাচ। তো যারা আমাদের এই ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা দেখতেছো, আরো অনেক ডেমো ক্লাস দেয়া আছে, ক্লাসগুলো তোমরা দেখো। সো তোমরা হচ্ছে দ্রুত আমাদের প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হয়ে যাও। আমাদের কিন্তু 25শে জুন থেকে ক্লাস শুরু হবে। এটা আমাদের তৃতীয় ব্যাচ, অলরেডি 2টা ব্যাচ আমাদের রান করতেছে, সো এটা তৃতীয় ব্যাচ। তো যারা এখনো অ্যাডমিট হওনি তারা দ্রুত আমাদের এই প্রি মেডিকেল ব্যাচ ইবনে সিনা ব্যাচে অ্যাডমিট হয়ে যাও। অ্যাডমিট হবে কিভাবে? দেখবা যে আমাদের যে অ্যানাউন্সমেন্ট আছে সেখানে একটা পোস্ট দেয়া আছে কিভাবে অ্যাডমিট হওয়া যায়। ওই পোস্টটা ফলো করে ওই বিকাশ নাম্বারে পে করে তারপরে আমাদেরকে যে ফর্মটা আছে পূরণ করলেই আমরা তোমাদেরকে গ্রুপ লিংক দিয়ে দিব। তো চলো আমরা মোটামুটি আমাদের এই পর্যায়ে চলে আসছি। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে যে সিস্টোল ডায়াস্টোল নিয়ে কিছু কথা বলার দরকার ছিল। অলরেডি অনেক সময় চলে গেছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে ক্লাসটা কিন্তু প্রায় শেষের পথে। ঠিক আছে, অলরেডি কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছে, সুতরাং তোমরা সবাইকেই নামাজ পড়তে হবে। সো আমরা ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ, 5 মিনিট হয়তো বা লাগবে এট বেস্ট। দেখো সিস্টোল ডায়াস্টোল, আমরা কিন্তু সিস্টোল ডায়াস্টোল শব্দের সাথে এটা টাইমিংটা, এটা কোনটা কত সেকেন্ড সময়, এটা মনে রাখার জন্য আমাদের কিন্তু কোনো ধরনের কিছু লাগবে না। মানে কোনটা অ্যাট্রিয়ামের সিস্টোল কত সেকেন্ড কিংবা ভেন্ট্রিকলের ডায়াস্টোল কত সেকেন্ড, এটা আমাদের আর এখন থেকে মনে রাখতে হবে না। হয়তোবা তোমাদের অনেকেরই এটা মনে আছে, কিন্তু অনেকের জন্য এটা একটু কষ্ট করে, আমার নিজের জন্য হতো। এজন্য আমি এটা তোমাদেরকে একটু ট্রিক্সটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো সিস্টোল ডায়াস্টোলের ক্ষেত্রে আমাদের অ্যাট্রিয়ামের একটা সিস্টোল আছে, রাইট? অ্যাট্রিয়ামের সিস্টোল আছে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল আছে, ভেন্ট্রিকলের সিস্টল আছে, and ভেন্ট্রিকলের ডায়াস্টল আছে, রাইট? এই চারটা জিনিস কিন্তু মিলিয়ে আছে। তো এখন কথা হচ্ছে যে এটা কোনটা কত, তোমরা কিন্তু অপশনে, যেহেতু এটা এমসিকিউতে আসবে, অপশনে চারটা জিনিস পাবা। কত? 0.1 সেকেন্ড, 0.3 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.7 সেকেন্ড। বিলিভ মি, অপশনে শুধুমাত্র এই চারটাই থাকবে, এর বাইরে অন্য কোনো অপশন থাকবে না, কারণ এই চারটার কোনোটা না কোনোটা এই চারটার যে কোনো একটা মান। এখন কথা হচ্ছে কোনটা অ্যাট্রিয়ামের সিস্টল এই চারটার মধ্যে আর কোনটা অ্যাট্রিয়ামের ডায়াস্টল, সেটা কিভাবে বুঝবো? আমরা সবাই জানি কার্ডিয়াক সাইকেলের মোট সময়কাল কত বলতো? 0.8 সেকেন্ড। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল আর অ্যাট্রিয়ামের ডায়াস্টলের যোগফল সবসময় কত হবে? সবসময় 0.8 সেকেন্ড। একইভাবে ভেন্ট্রিকলের সিস্টল এবং ভেন্ট্রিকলের ডায়াস্টল এই দুইটা যোগফল সবসময় হবে কত? 0.8 সেকেন্ড। এটা কিন্তু ফিক্স। তাহলে আমরা পরবর্তী অংশে যদি যাই, অ্যাট্রিয়ামের সিস্টল কত হবে? অ্যাট্রিয়ামটা যদি একটু খেয়াল করো, অ্যাট্রিয়াম সিস্টল সবসময় মনে রাখবা, সিস্টল মানে কি? সংকোচন। সিস্টল মানে কি? সংকোচন। সংকোচন মানে কি? কম। অর্থাৎ সিস্টলের মান সবসময় কম হবে আর ডায়াস্টলের মান সবসময় কি হবে? বেশি হবে। তাইলে আমরা মোটামুটি এটা শিওর যে সিস্টলের মান সবসময় কম, ডায়াস্টলের মান সবসময় বেশি। তাহলে এই চারটার মধ্যে যদি আমারে বলে সিস্টল বের করতে, তাহলে আই এম ড্যাম শিওর যে এই দুইটার মধ্যে 0.1 এবং 0.3 সেকেন্ড, এই দুইটার মধ্যে কিন্তু আমাদের সিস্টল হবে, নিচের দুইটা সিস্টল হবে না। কারণ কি? কারণ আমরা জানি সিস্টলটা হবে সবসময় কম। তাহলে অবশ্যই সিস্টল আছে কি?
0.1 এবং 0.3 মধ্যে, আর ডায়াস্টল হচ্ছে 0.5 এবং 0.7। এখন কথা হচ্ছে অ্যাট্রিয়াম এর সিস্টল, এখানে এই দুইটার মধ্যে কোনটা হবে? দেখো অ্যাট্রিয়াম যেহেতু শুরু এ দিয়ে, এতে এক, এতে কি এক, কেমনে এক? যদিও এ ক এক হয় না, কিন্তু এ ক এর উচ্চারণ কিন্তু আমরা এক করি না, এটার উচ্চারণ কি হবে? এক। যেহেতু প্রোনাউন্সিয়েশন এটার হবে এক, সুতরাং এতে এক, যদিও এটা এ দিয়ে শুরু, কিন্তু এটার উচ্চারণটা কিসের মতো? এ এর মতো, সুতরাং এতে এক। তাহলে অ্যাট্রিয়ামে এক আছে, তাহলে অ্যাট্রিয়ামে কি আছে? এক। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল কত হবে? অ্যাট্রিয়ামের সিস্টল হবে 0.1 সেকেন্ড। অ্যাট্রিয়ামের সিস্টল হবে কত? 0.1 সেকেন্ড। সুতরাং এটা অ্যাট্রিয়ামের সিস্টল। এখন কথা হচ্ছে আমরা জানি যে অ্যাট্রিয়ামের সিস্টল এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টল সবসময় কত? 0.8 সেকেন্ড। তাহলে এখন যদি আমি অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড বের করে ফেলি, মাথায় রেখো, তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত হয় বলো তো? এই 0.8 থেকে তুমি যদি 0.1 বিয়োগ করো, 0.8 থেকে 0.1 বিয়োগ করো, তাহলে কত থাকতেছে? 0.7। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল অটোমেটিক কত? 0.7 সেকেন্ড, রাইট? এটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, আর এটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল। এখন বাকি থাকলো এই দুইটা, ভেন্ট্রিকুলার সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এই দুইটার মধ্যে কোনটা ভেন্ট্রিকুলার সিস্টল আর কোনটা ভেন্ট্রিকুলার ডায়াস্টল? আমি আগেই বলছি সব সময় কমটা হচ্ছে সিস্টল। তাহলে 0.3 আর 0.5 এর মধ্যে কম কোনটি? অবশ্যই 0.3 হচ্ছে কম, সুতরাং 0.3 টা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল, 0.3 হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল। অবশিষ্ট যেটা থাকে সেটা কত? 0.5। তাহলে এই অবশিষ্টটা অবশ্যই কি হবে? এটা হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এটা কি হবে? ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে আমার মনে হয় তুমি যদি এই এতে এক বা অ্যাট্রিয়াম, আর সিস্টল মানে কম, সিস্টল মানে কম, এটা সবাই এমনিতে জানো যে সিস্টল মানে সংকোচন, সো এটা কম হবে। আর এতে এক, এই দুইটা কথা যদি তোমরা খেয়াল রাখো, তাহলে কিন্তু তোমাদের এই সংখ্যা কিন্তু কখনো মনে রাখতে হবে না। এটা কিন্তু যদিও মনে হচ্ছে খুব ইজি যে আমি না আমার তো মুখস্থ আছে, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু এটা মুখস্থ থাকে না, যেমন আমারই পার্সোনালি অনেক কষ্ট হতো, বাট এই ট্রিক্সটা শেখার পরে আমার জন্য খুব ইজি হয়ে গিয়েছিল। সো আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করি। সো এই পর্যন্তই মোটামুটি আমাদের অ্যাট্রিয়াম সিস্টল ডায়াস্টল নিয়ে কথাবার্তা এখানে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আর সবাইকে আরেকটা কথা এখানে বলি, আমাদের এই যে অ্যাট্রিয়াম সিস্টল, এখানে যে লাভ ডাব শব্দের কিছু কথাবার্তা বলা থাকে, ঠিক আছে? আমরা কিন্তু এটা অনেক সময় ভুল করি যে কোথায় লাভ হবে কোথায় ডাব হবে, এই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার থাকে না বা আমরা ভুল করি। এটা সবসময় মাথায় রাখবা যে লাভ ডাব, লাভ ডাব এই শব্দটা কই হয়? এই শব্দ হয় ভেন্ট্রিকলে। এই শব্দ হয় কোথায়? ভেন্ট্রিকলে এই শব্দ হয়। এখন ভেন্ট্রিকলে যেহেতু এই শব্দ হয়, ভেন্ট্রিকলে ডায়াস্টলে হয় না কোনটা, সিস্টলে কোনটা? দেখো ভেন্ট্রিকলে ডায়াস্টল, ডায়াস্টল, ডা শুরু হয় কি দিয়ে? ডায়াস্টল শুরু হয় ডা দিয়ে, আর ডাতে ডাব, ডায়াস্টল শুরু হয় ডা দিয়ে, ডাতে ডাব। সুতরাং ভেন্ট্রিকলে ডায়াস্টলে যে শব্দ উৎপন্ন হয় সেই শব্দটাকে আমরা বলি ডাব। আর তাইলে লাভ কোথায় উৎপন্ন হয়? অপোজিট, তাইলে সেটা হবে কি? ভেন্ট্রিকলের সিস্টলে যে শব্দ উৎপন্ন হবে সেটাই হবে আমাদের এই লাভ, রাইট? তাহলে আমরা কিন্তু এভাবে খুব সহজেই মনে রাখতে পারি। সো তাইলে মোটামুটি সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ক্লাসটি করার জন্য। আর আমি আবারও বলি, আমাদের প্রি মেডিকেল ব্যাচে যারা এখনো ভর্তি হওনি তারা দ্রুত সময়ের মধ্যে ভর্তি হও, ইনশাল্লাহ খুব ভালো কিছু ক্লাস পাবা। আর তোমাদের বৃষ্টি আপু তো অলরেডি ক্লাস নিয়েছে গত সেশনে, ইনশাল্লাহ আগামীকালকেও আমরা ক্লাস নিব। সো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।